অন্ধকারের নিস্তব্ধতা ছিন্ন করে একটি মাত্র চিৎকার, যে চিৎকার বয়ে আনে মৃত্যুর ডাক। আপনি কি শুনতে পাচ্ছেন? কেউ যেন আপনার নাম ধরে ডাকছে। সেই ডাকে সাড়া দিলে আর ফিরে আসতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি সুদর্শন। আপনাদের স্বাগত জানাই পিশাচ পর্ব অডিও স্টোরিতে। এখানে প্রতিটি শব্দ, প্রতিটি সুর আপনাকে টেনে নিয়ে যাবে এমন এক জগতে যেখানে ভয়ের শেষ নেই। আপনার সাহস থাকলে আমাদের সঙ্গে থাকুন, কিন্তু সাবধান, কারণ একবার শুরু করলে এখান থেকে পালানোর পথ নেই। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা সুচন্দ্রা করের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প, জমিদার বাড়িতে রাতের আর্তনাদ। অবশ্যই গল্পের শেষে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের আজকের নিবেদনের এই বিশেষ গল্পটি আপনার কেমন লাগলো। আজও গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে নারী কণ্ঠে থাকছে সুপমা। শুরু হচ্ছে জমিদার বাড়িতে রাতের আর্তনাদ। বিদেশের সাদা কাঁচে মোড়া ঝাঁ চকচকে অফিসে কাজ করে মানিকপুরের জমিদার বংশের শেষ উত্তরাধিকারী রায়হান চৌধুরী। বড়ই শান্ত এবং দয়ালু স্বভাবের মানুষ তিনি। সেই ছোট্টবেলা থেকে বিদেশে পড়াশোনা করে তারপর উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে চাকরি পেয়ে মোটা অঙ্কের অর্থ আয় করার পরেও তার মন থেকে নিজের গ্রামের প্রতি ভালোবাসা এক বিন্দুও কমেনি কখনো। গ্রামে ফেরা হয় না তাও প্রায় বছর 15 তো বটেই। গ্রামে তার কেই বা আছে এখন? আর তো কেউ নেই। তাই আর গ্রামে ফেরার কোনো উদ্যোগ নেন না রায়হান চৌধুরী। গ্রামের প্রতি ভালোবাসা বজায় রাখতে তিনি তার বাড়ির বাগানে মালি রেখে দিয়েছেন, আর তাতে কিছু সবজি আর ফল চাষ করেন। রায়হান বাবুর মত অনুযায়ী তিনি যখন নিজের বাগানের সবজি অথবা ফল খান তখন তার গ্রামের কথা বড্ড মনে পড়ে। মনে পড়ে যায় সেই ছোট্টবেলায় ক্ষেতের মধ্যে ছুটে ছুটে খেলার কথা। মনে পড়ে গ্রামের নদীর ধারে থাকা বটগাছে তৈরি করা দোলনায় দোলার কথা। মনে পড়ে গ্রামের বাতাসে মিশে থাকা গন্ধের। মনে পড়ে ঠাকুমার কাছে নানান ভূতপ্রেত, দেবদেবী, তাদের গল্পের কথা। আর সবথেকে বেশি মনে পড়ে তার মায়ের কথা। এসব কোনোদিনই ভোলার নয়। এখন সবই স্মৃতি হয়ে জীবনের বইতে ফেলে আসা কিছু পৃষ্ঠা মাত্র। তাই রায়হানবাবু এই স্মৃতিচারণ করতেই নিজের বাড়িতে এসব ফল সবজি ফলন করে থাকেন। একদিন রায়হানবাবু তার অফিসে বসে কাজ করছিলেন। এমন সময় বেয়ারা এসে একটা চিঠি দিয়ে গেল তার টেবিলে। চিঠিতে না কারোর নাম আছে আর নাই কোনো ঠিকানা, শুধু ডাকটিকিটে তাদের গ্রামের ছাপ দেওয়া আছে। চিঠিতে খুব সুন্দর এবং শুদ্ধ বাংলা ভাষায় লেখা আছে, শ্রদ্ধেয় রায়হান চৌধুরী, নমস্কার। আপনি আমায় চিনবেন না, আপনি আমাকে আপনার শুভাকাঙ্ক্ষী ভাবতে পারেন। আমার আপনাকে চিঠি লেখার কারণ হল বেশ কিছুদিন যাবৎ কিছু অচেনা মানুষ আপনাদের জমিদার বাড়িতে আসা যাওয়া করছে। তারা আপনার বাড়ি বিক্রি বিষয়ক কথা বলছিল, তাই আপনি যথাশীঘ্রই গ্রামে ফেরত আসুন, না হলে আপনার সমস্ত পৈতৃক সম্পত্তি বাজেয়াপ্ত হতে বেশি সময় লাগবে না। ইতি আপনার শুভাকাঙ্ক্ষী। চিঠিটা পেয়ে রায়হানবাবু কিছুটা ভয় পেয়ে যান। তিনি ভাবলেন এই গ্রামের কারোর সাথেই কোনো যোগাযোগ নেই তার। তিনি কথার সত্যতা যাচাই করতে কারোর পরামর্শ নিতে পারবেন না। আর অন্যদিকে এই চিঠিতে লেখা কথাগুলোকে একেবারে উড়িয়েও দিতে পারছেন না। যদি চিঠিতে লেখা কথা সত্যি হয় তাহলে সমস্ত সম্পত্তি দখল হয়ে যাবে। আর কেউ কেনই বা মিথ্যে কথা বলার জন্য বিদেশের অফিসের ঠিকানা জোগাড় করে চিঠি পাঠাবে। তাই তিনি যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে ফেরার টিকিট কাটলেন।
আর পরের 1 সপ্তাহের মধ্যেই তিনি এসে হাজির হন তার অতি পরিচিত আর ভীষণ প্রিয় তার গ্রাম মানিকপুরে। রায়হান চৌধুরী যখন গ্রামে প্রবেশ করেন তখন তাকে প্রথমে গ্রামবাসীরা চিনতে পারে না, আর রায়হান চৌধুরীও তার বাড়ির রাস্তা এতদিনে ভুলতে বসেছেন। তাই রাস্তার একজন মধ্যবয়স্ক লোক দেখে রায়হান বাবু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা শুনছেন, বলছি আপনি কি আমাকে জমিদার বাড়ির রাস্তাটা বলতে পারবেন? এই শুনে সেই মধ্যবয়স্ক লোকটি একবার ভ্রু কুঁচকে রায়হান বাবুকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে বললেন, এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, আপনি এই রাস্তা বরাবর চলে যান। এই রাস্তার শেষে একটা বাম দিকে বাঁক পড়বে, ওইদিকে গিয়ে হাত 30-এর মধ্যেই আপনার জমিদার বাড়ি পেয়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ দাদা। রায়হান বাবুকে রাস্তা বলে লোকটি নিজের গন্তব্যে যেতে যেতে বললেন, কি যে হচ্ছে কে জানে, 2 দিন ছাড়া ছাড়াই কেউ না কেউ চলে আসে জমিদার বাড়ির খোঁজে। কেউ জমিদার বাড়িকে নিজের বলে বেচতে চায়, আর কেউ কিনতে চায়। কি জানি বাবা, এই জমিদার বাড়ির ভবিষ্যৎ কি হবে। কথাটা কানে যেতেই রায়হান বাবু বুঝতে পারলেন যে তাকে চিঠিটা লিখেছিল সে সত্যিই বলেছিল। ভাগ্যিস তিনি এসে গেছিলেন, না হলে যে কি হতো কে জানে। রায়হান বাবু তৎক্ষণাৎ লোকটিকে ডেকে বললেন, ও দাদা, শুনছেন? আওয়াজ পেয়ে লোকটা রায়হান বাবুর দিকে ফিরে তাকালেন, তারপর বললেন, আমায় কিছু বলছেন বাবু? হ্যাঁ, আমি আপনাকেই ডাকছিলাম। আসলে আপনি এখনই যা বলতে বলতে হাঁটছিলেন আমি সেটা শুনতে পেলাম, তাই আপনাকে পিছন থেকে ডাকলাম। আমায় ক্ষমা করবেন। আমার নাম রায়হান চৌধুরী, স্বর্গীয় শ্রী কালিকা প্রসাদ চৌধুরীর নাতি আর স্বর্গীয় শ্রী বিদ্যেশ্বর চৌধুরীর পুত্র। লোকটি করজোড়ে তাকে প্রণাম করে বলল, আপনি জমিদার বাড়ির উত্তরাধিকারী রায়হান চৌধুরী? পেন নাম নেবেন বাবু। আসলে সেই কত বছর আগে আপনাকে দেখেছিলাম, তারপর এই দেখছি। আমি আপনাকে একদম চিনতে পারিনি। আরে ঠিক আছে ঠিক আছে, আমাকে না চেনাটাই তো স্বাভাবিক। আমি তো গ্রামের পথঘাট সব ভুলতে বসেছি, সব কেমন যেন বদলে গেছে। আর আপনি দয়া করে আপনি বলবেন না, তুমি করেই বলবেন। আপনি আমার থেকে বয়সে বড়, আপনি আমার দাদার মতো। লোকটি রায়হান বাবুর কথা অমান্য করে বলে, এটি সম্ভব নয় বাবু। আমরা চিরকাল জমিদারদের আপনি আগে করে এসেছি, এখন আর সেটা বদলানো সম্ভব নয়। রায়হান বাবু আর কিছু বললেন না। জমিদার বাড়ির বংশের ছেলের এত অমায়িক ব্যবহারে লোকটি আশ্চর্য হয়ে গেল। সে মনে মনে ভাবতে থাকে, এই প্রথম কোনো চৌধুরী বাড়ির জমিদার সাধারণ গ্রামবাসীর সাথে এত ভালো করে কথা বলল। রায়হান বাবু নিশ্চয়ই খুব ভালো মানুষ। লোকটি রায়হান বাবুকে জমিদার বাড়ি নিজেই দেখাতে নিয়ে যাবে বলল। তারপর রাস্তা দিয়ে দুজনে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে লোকটি রায়হান বাবুকে বললেন, বাবু, আপনি তো আজই গ্রামে এসেছেন, তা কোথায় থাকবেন কিছু ভেবেছেন? কেন, আমি আমাদের বাড়িতেই থাকবো। আচ্ছা দাদা, আপনার নামটা তো জানা হলো না। এই যা, এতক্ষণ ধরে কথা হচ্ছে আর নামটাই বলা হয়নি। আমার নাম গিয়ে বিহারীলাল। খানিক থেমে বিহারীলাল আবার বলল, আচ্ছা বাবু, আপনি ওই ভুতুড়ে বাড়িতে কেন থাকবেন? তার থেকে ভালো আপনি গ্রামের মোড়ল ওই মজুমদার বাবুর কাছে থাকুন। আমি আপনাকে তার বাড়িতে নিয়ে যাব। তবে আপনি এতদিন পর এলেন গ্রামে। রায়হান চিঠির কথা গোপন করে বললেন, হ্যাঁ, অনেকদিন হয়ে গেল গ্রামে ফিরি না, আর জমি জমাও পড়ে আছে, তাই ভাবলাম একবার গ্রামে আসি, তাতে গ্রামটাও দেখা হয়ে যাবে, আর এসব বেচে তাতে যা টাকা আসবে তা দিয়ে আমি গ্রামে তোমাদের জন্য একটা হাসপাতাল আর একটা বিদ্যালয় বানিয়ে চলে যাব ভাবছি। আমার এখনো বিয়ে হয়নি, আর একার জন্য এত টাকা আমার লাগবে না। আমি যা আয় করি তাতে আমার জীবন চলে যাচ্ছে ভগবানের কৃপায়। দুজনেই কথা বলতে বলতে পৌঁছে যায় চৌধুরীদের জমিদার বাড়িতে। বাড়িতে পৌঁছেই তারা দেখে বেশ কিছু লোক বাড়ির
লোহার বড় গেটের সামনে দাঁড়িয়ে বাড়ি বিক্রি নিয়ে কথা বলছে। তাদের দেখে রায়হান বাবু বললেন, কে আপনারা আর এখানে কি করছেন? একগাল পান চিবোতে চিবোতে লোহার গেট খুলে বাইরে বেরিয়ে এসে রায়হান বাবুর সামনে মুখ থেকে পানের পিক ফেলে লোকটা বললেন, আপনি কে মশাই? আর এখন এখানে এসে আমার কাজে ব্যাঘাত কেন ঘটাচ্ছে না? আমি কে সেটা আপনি নিশ্চয়ই জানতে পারবেন। আগে বলুন, আপনি কি করছেন এখানে? আমি এই বাড়ির দালাল, বাড়ি বিক্রির জন্য লোক নিয়ে এসেছি। আপনি বাড়ি বিক্রি করতে এসেছেন যখন, তাহলে তো আপনার কাছে বাড়ির কাগজপত্র সব আছে নিশ্চয়ই। আমাকে একবার দেখাতে পারবেন? লোকটি রেগে গিয়ে বলল, হ্যাঁ, কাগজ আছে, তবে সেগুলো আপনাকে দেখাবো কেন? হ্যাঁ, জানতো বসে যান, কাজ করতে দিন আমাকে, যান। রায়হানবাবু আর ওই দালালের কথোপকথন শুনে পিছনে দাঁড়িয়ে থাকা দম্পতির সামনে এগিয়ে আসলেন। তারপর বললেন, বাড়ির কাগজ তো আমাদেরও দেখানো হয়নি। এসব কি চলছে সেটা কি আপনারা কিছু খুলে বলবেন? কিছু নয় দিদি ভাই, চলুন আপনার বাড়ি দেখে নিন, চলুন। এটা গ্রাম বলে এখনো আপনি কথা বলতে পারছেন, না হলে এতক্ষণে আপনি জেলে থাকতেন। আমি এই জমিদার বাড়ির মালিক রায়হান চৌধুরী। এবার আপনারা আসতে পারেন। আমি এখন বাড়ি বিক্রি করছি না, যখন করব তখন আপনাদের জানাবো। নমস্কার। রায়হানবাবু সকলকে উদ্দেশ্য করে কথাটি বললেন। এতে দালাল লোকটি প্রচণ্ড রেগে গেল। তারপর তিনি হাতাহাতিতে নেমে আসলেন। রায়হানবাবু বিদেশে পড়াশোনা করা ছেলে, তিনি এমন মারপিট করতে পারেন না। হাতাহাতিতে রায়হানবাবু পড়েই যাচ্ছিলেন, এমন সময় একজন ছুটে এসে রায়হানবাবুকে ধরলেন। এই গ্রামেরই ছেলে, তবে ছেলেটি বোবা, কথা বলতে পারে না। আকার ইঙ্গিতে নিজের ভাব প্রকাশ করে। সেই তার ভাষাতেই ওই দালাল লোকটিকে দু চারটে ঘুষি মেরে কি সব আকার ইঙ্গিতে বলে তাকে তাড়িয়ে দিল। তারপর নিজে চলে গেল। রায়হানবাবু ওই ছেলেটির বিষয়ে বিহারী লালের কাছে জানতে চাইল। বিহারী লাল বলল, বাবু, ছেলেটি আমাদের গ্রামের। আপনার হয়তো মনে নেই, তবে ওর বাবা আপনাদের বাড়িতে আগে কাজ করত। হঠাৎ একদিন ওর বাবা কাজ করতে করতে মারা যায়, আর তার কিছুদিন পর ওর মা আত্মহত্যা করে। তখন নিজের মাকে চোখের সামনে গায়ে আগুন দিয়ে মারা যেতে দেখার পর ও বেচারা বোবা হয়ে যায়, আর কেমন পাগলের মতো এখানে ওখানে ঘুরে বেড়ায়। কখনো কখনো তো বেশ কিছুদিন গ্রামে থাকে না, আবার কিছুদিন পর চলে আসে। হায় রে, বেচারার ভাগ্যটাই খারাপ। ওর নাম সুলতান মিয়া। সেই ছোটবেলা থেকেই এইরকমই দেখে আসছি। কতটা বছর কেটে গেল, ছেলেটার কোনো পরিবর্তন হলো না। তবে কি জানেন বাবু, ছেলেটি বড়ই ভালো। পাগলাটে হলেও না, মানুষের বিপদ দেখলে সবার আগে ছুটি আসে। এই যেমন আজ আপনার সাহায্য করতে এগিয়ে এসেছিল। কিন্তু এই বলে বিহারী লাল আফসোস করল। তারপর রায়হানবাবু বিহারী লালের সঙ্গে তার বাড়িতে গিয়ে স্নান খাওয়া সেরে তাদের বাড়ির দাওয়ায় বসে গ্রামের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে করতে বললেন, আচ্ছা শোনো বিহারী লাল, আমি আজ রাত থেকেই জমিদার বাড়িতে থাকবো, মানে ওই বাড়িতে। তুমি ব্যবস্থা করে দিতে পারবে তো? বাবু, আপনি ওই ভুতুরে বাড়িতে থাকতে যাবেন? তার চেয়ে ভালো আগে আপনি মজুমদারের বাড়িতে গিয়ে থাকুন। না, তা হয় না। ওই বাড়িটা বেচার আগে আমাকে দেখতে হবে কোথাও কিছু সমস্যা আছে কিনা। যদি কিছু সমস্যা থাকে তাহলে সেটা ঠিক করে তবেই আমি বেচব। আমার সিদ্ধান্ত বদলাবে না। তুমি ওই বাড়িতেই থাকার ব্যবস্থা করো আমার, আর আমি একা থাকতে পারবো। কোনো একজনকে জোগাড় করে দিও যে আমার সাথে থাকবে কিছুদিন। আমি তাকে পারিশ্রমিক দিয়ে দেব। অগত্যা বিহারীলাল আর কথা না বাড়িয়ে হ্যাঁ বাচক ইঙ্গিতে মাথা নাড়ল আর বলল, ওই বাড়িতে আপাতত থাকার উপযুক্ত করে দিতে একদিন লাগবেই, কারণ রাতের বেলায় কেউ ওই বাড়ি পরিষ্কার করতে যাবে না। তাই আপনাকে হয়তো আরও একটা দিন আমার বাড়িতে থাকতে হতে পারে। আমি সন্ধেবেলায় বেরিয়ে কিছু লোকজন জোগাড় করে নিয়ে ভোরবেলা থেকেই কাজ শুরু করে দিবক্ষণ। বিহারী লালের কথায় রায়হানবাবু রাজি হয়ে গেলেন।
পরদিন ভোরবেলায় সূর্য ওঠার পরই বিহারীলাল তার সাথে আরও প্রায় 10টা লোক নিয়ে চৌধুরী বাড়ির পরিষ্কারের কাজে লেগে গেলেন। সন্ধ্যার সময় বিহারীলাল বাড়িতে এসে রায়হান বাবুকে বলল, বাবু, আমরা আপাতত আপনার থাকার মতো বাড়িটা কিছুটা পরিষ্কার করে দিয়েছি। তবে পুরো বাড়ি পরিষ্কার করতে আরও হয়তো 5-6 দিন লাগবে। বাড়িতে প্রচুর আগাছা জন্মেছে, জল জমে শ্যাওলা হয়ে গেছে। তবে এতটা বলে বিহারীলাল কথা বন্ধ করে দেওয়াতে রায়হান বাবু বললেন, তবে কি বিহারীলাল, খুলে বলো কি সমস্যা, না হলে আমি বুঝবো কেমন করে। তবে বাবু, আপনার সাথে থাকার জন্যে কেউ রাজি হচ্ছে না। সবাই বলছে ওই ভুতুরে বাড়িতে কিছু টাকার জন্য কেউ মরতে যাবে না। রায়হান বাবু ভীষণ বুদ্ধিদীপ্ত বিচক্ষণ মানুষ। তিনি বললেন, ঠিক আছে, কাল দেখা যাক কি হয়। যাও, আগে তুমি হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও। বিহারীলাল চলে গেল ঘরের মধ্যে। সেদিন তারা রাতে খাবার পর গ্রামের পুরনো দিনের অনেক কথা একে অপরের সাথে আলোচনা করলেন। বিহারীলাল মুগ্ধের মতো রায়হান বাবুর প্রতি শ্রদ্ধা জানাতে থাকে মনে মনে। সে ভাবে, এত বড় জমিদার বাড়ির মালিক তার বাড়িতে 2 দিন ধরে আছে, কোনোই অহংবোধ নেই। সত্যি মানুষটা দেবতুল্য। পরদিন সকালে জলখাবার খেয়ে বিহারীলাল আর রায়হানবাবু জমিদার বাড়ির সামনে হাজির হলেন। দুজনে মিলে এটাই কথা বলছিলেন যে কে রায়হান বাবুর সাথে থাকবে এই বাড়িতে। আর তখনই হঠাৎ সুলতান জমিদার বাড়ির লোহার গেটের কড়া ধরে নেড়ে তাদের ধ্যান নিজের দিকে আকর্ষিত করল। আওয়াজ হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তারা টেরই পায়নি যে সুলতান গেটের সামনে দাঁড়িয়ে ওদের কথা শুনছে। সুলতানকে দেখে রায়হান বাবুর বড্ড মায়া হল। তিনি তৎক্ষণাৎ সুলতানকে হাতছানি দিয়ে নিজের কাছে ডাকলেন। সুলতান মুখে একটা বাচ্চাদের মতো হাসি এনে আস্তে আস্তে রায়হান বাবুর কাছে গিয়ে দাঁড়ালো। রায়হান বাবু সুলতানের কাঁধে হাত রেখে ওকে বললেন, তোমাকে আগের দিনের জন্য অনেক ধন্যবাদ। সেদিন তুমি না থাকলে একটা বিপদই হয়ে যেত। যাই হোক, তুমি কি আমার সঙ্গে কিছুদিন এই জমিদার বাড়িতে থাকবে সুলতান? সুলতান কিছুক্ষণ চুপ করে থাকায় রায়হান বাবু বিহারীলালের দিকে একবার তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমি ওকে যেটা বললাম সেটা কি ও বুঝতে পারল? ও সবই বুঝতে পারে, শুধু ওর কথা সবাই বুঝতে পারে না। তখনই সুলতান হাত পা নেড়ে আকার ইঙ্গিতে কিছু একটা বোঝানোর চেষ্টা করল, কিন্তু রায়হান বাবু সেটা বুঝতে ব্যর্থ হওয়ায় বিহারীলাল রায়হান বাবুকে বললেন, সুলতান আপনার সঙ্গে থাকতে রাজি হয়েছে বাবু, তবে ওর কিন্তু একটু মাথার সমস্যা আছে। আপনি কি সত্যি ওর সঙ্গে থাকতে চান? কোনো বিপদ আপদ আমার হবে না তো? কারণ হঠাৎ কোনো বিপদ আপদ হলে অন্য কাউকে কিন্তু আপনি এই বাড়ির সামনে পাবেননি। বিশেষত রাতে তো আপনি হাজার চিৎকার করলেও কাউকেই পাবেননি। তাই বলছিলাম আর কি। তুমি তো বলছো বিহারীলাল যে সুলতান যথেষ্ট ভালো ছেলে, ওর মাথায় সমস্যা আছে ঠিকই, কিন্তু ও মানুষের সাহায্য করতে কখনো পিছপা হয় না। আর আমি যতদূর ওকে দেখে বুঝলাম, ও আমার কোনো ক্ষতি করবে না। এরকম নিরীহ একটা মানুষ আমার কাছে থাকলে আমার আশা করি কোনো বিপদ আপদ হবে না। আর তুমি নিশ্চিন্তে থাকো, তুমি প্রতিদিন শুধু আমাদের খাবারটা বাড়ি থেকে বানিয়ে দিয়ে যেও। আমি তার জন্য তোমাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দেব। এদিকে আমি রান্না করতে পারি না, আর সুলতানও হয়তো রান্না করতে পারবে না। ও শুধু সঙ্গী হিসেবেই আমার এখানে থাকবে। রায়হান বাবুর কথা মতো বিহারীলাল বাড়ি চলে গেল। রায়হান বাবু সুলতানকে সঙ্গে করে বাড়ির ভিতরে চলে গেলেন। উপযুক্ত পারিশ্রমিকে বিহারীলালের বাড়ি থেকে রায়হান বাবু আর সুলতানের জন্য দিনে 4 বেলা করে খাবার আসতে লাগলো। রাতের খাবার বিহারীলাল বিকেলেই দিয়ে যায় জমিদার বাড়িতে।
দেখতে দেখতে দিন সাথে কেটে যায় নির্বিঘ্নে। ততদিনে রায়হান বাবু সুলতানের দিনলিপির বেশ কিছুটা অংশ রপ্ত করে ফেলেছিলেন। যেমন সুলতান সকালে কিছু খায় না বাড়িতে, সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে যায় জমিদার বাড়ি থেকে। গ্রামের কাছেই একটা শিব মন্দির আছে, সেখানে গিয়ে রোজ শিবলিঙ্গের মাথায় জল ঢালে। মন্দিরে যেতে গ্রামের কেউ সুলতানকে বাধা দেয় না। রায়হান বাবু বুঝলেন সুলতান নিতান্তই খুব নিরীহ আর ভালো মনের ছেলে। তার মধ্যে হিন্দু ধর্মের প্রতি কতই না আস্থা আছে। তারপর গ্রামের পথে ঘাটে খেতে ঘুরে বেড়ায়, আর কখনো কখনো কারোর ফলের বাগানে গিয়ে গাছ থেকে ফল পেড়ে খায়। তারপর গ্রামের উত্তর পশ্চিম দিকের একেবারে শেষ প্রান্তে থাকা তার বাবা মায়ের কবরের কাছে গিয়ে বসে থাকে। কখনো আবার ওই কবরের পাশেই বেচারা শুয়ে ঘুমিয়ে পড়ে। কি যেন আকারে ইঙ্গিতে কথা বলে কবরের সাথে। মাঝে মাঝে কাঁদতেও দেখা যায় তাকে। আহারে, কি অসহায় না ছেলেটা। রায়হান বাবুর চোখের কোণায় বিন্দু বিন্দু জল এসে জমা হয় যখন তিনি সুলতানকে এমনভাবে দেখেন। তখন সুলতানের বেশ কিছু ইশারা ইঙ্গিতও রায়হান বাবু এখন বুঝতে শিখে গেছেন। কিন্তু দিন সাথে খুব ভালোভাবেই কাটার পর শুরু হয় বিপত্তি। বিহারীলাল কোনো মতো করে জমিদার বাড়িতে একটা বৈদ্যুতিক আলো পাখার অস্থায়ী ব্যবস্থা করে দেয়। একদিন সন্ধেবেলায় রায়হানবাবু চা খেতে খেতে তার ল্যাপটপে অফিসের কিছু কাজ করছিলেন। এমন সময় হলো লোডশেডিং। গ্রামের বাড়িগুলোতে লোডশেডিং হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু চৌধুরী জমিদার বাড়িতে সেদিন লোডশেডিং হওয়ার ঘটনাটা ছিল ভীষণই আশ্চর্যজনক। তখন সুলতান বাড়িতে নেই। সূর্যের আলো তখন রাতের অন্ধকারে মিশে গা ঢাকা দিয়েছে। রায়হানবাবু যখন নিজের ঘরে বসে কাজ করছিলেন তখন হঠাৎ লোডশেডিং হয়, তবে শুধু একমাত্র তারই ঘরে হয়। তার পাশে যে দুটো ঘর আছে বা গ্রামের অন্যান্য কোনো জায়গাতে তখন লোডশেডিং হয়নি। এই দেখে রায়হানবাবু যখনই তার ল্যাপটপটা নিয়ে অন্য ঘরে যায় তখন আবার সেই ঘরে লোডশেডিং হয়ে যায়, আর বাকি অন্যান্য জায়গাতে আলোর ব্যবস্থা একইভাবে থাকে। আর এই অদ্ভুত ঘটনাটা চলতে থাকে প্রায় ঘণ্টাখানেক। তারপর সমস্ত বাড়িতে একসঙ্গে লোডশেডিং হয়ে যায়। সেই রাতে আর আলো আসে না। পরদিন সকালে এই ঘটনা যখন রায়হানবাবু বিহারীলালকে বললেন, তখন বিহারীলাল রায়হানবাবুকে বলল, বাবু, আমি তো আপনাকে আগেই বলেছিলাম এই বাড়িটা অনেকদিন ধরে পড়ে আছে। এটা কোনো স্বাভাবিক বাড়ি নয়, এখানে পেতের বাস রয়েছে। আপনি এখানে থাকবেন না। এইবার অন্তত আপনি দয়া করে অন্যত্র ব্যবস্থা করেন। এখানে থাকলে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। আরে তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না। কাল হয়তো কোনো সমস্যা হয়েছিল বৈদ্যুতিক লাইনে, তাই এরকম হয়েছে। আমার মনে হয় না এই বাড়িতে কোনো ভৌতিক সমস্যা আছে। আমি তো রয়েছি কয়দিন ধরে। সেই দিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রায়হানবাবু দোতলার ঘরের বারান্দায় তাদের আরাম কেদারায় বসে গতকালের হওয়া ঘটনাটার কথা ভাবছিলেন। এমন সময় হঠাৎ কোথা থেকে একটা যেন নাম না জানা পাখি উড়ে এসে পড়ল রায়হানবাবুর পায়ের কাছে। রায়হানবাবু তৎক্ষণাৎ নিজের জায়গা থেকে উঠে দুপা পিছিয়ে গেলেন। বলাই বাহুল্য, তিনি যথেষ্ট ভয় পেয়ে গেছিলেন আচমকা পাখিটিকে নিজের পায়ের কাছে পড়তে দেখে। পাখিটি বেশ কিছুক্ষণ ওড়ার চেষ্টা করতে থাকে, তারপর একসময় ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে যায়। রায়হানবাবু একটু প্রকৃতিস্থ হতেই পাখিটিকে হাতে তুলে একটু নাড়াচাড়া করতেই বুঝলেন পাখিটি মারা গেছে। তিনি তখন পাখিটিকে নিজের বাড়ির উঠোনে থাকা একটা টগর ফুলের গাছের তলায় রেখে দিলেন। এরপর সুলতান বাড়ি ফিরতেই তিনি সুলতানকে বললেন পাখিটির একটা ব্যবস্থা করতে। সুলতান ওই টগর গাছের গোড়ায় নিজের হাত দিয়ে একটা ছোট্ট গর্ত খুঁড়ে তাতে পাখিটিকে সযত্নে রেখে মাটি চাপা দিয়ে দেয়। তারপর গাছের কিছু ফুল ছিঁড়ে
মাটির ওপর সযত্নে রেখে দেয়। ছেলেটি এতটাই যত্ন সহকারে কাজটা করল যে রায়হানবাবু মনে মনে ভাবতে বাধ্য হলেন, সুলতানের মনটা কতটাই না ভালো। তা না হলে এমন উড়ে আসা পাখিকে এত যত্ন করে কবর দিয়ে তাতে ফুল দিতে সবাই পারে না। আহারে ভগবান, এই অসহায় দরিদ্র ছেলেটার সাথে কেন যে এমন করলো কে জানে। এরপর রায়হানবাবু যখন ঘরে ঢুকতেই যাচ্ছিলেন তখন আবার আগের দিনের মতো শুরু হলো লোডশেডিং। তার সাথে অসহনীয় একটা পচা মাংস পোড়া দুর্গন্ধ ছড়িয়ে পড়ল সারা বাড়িতে। এই বীভৎস গন্ধে যেন রায়হানবাবুর প্রাণ ওষ্ঠাগত। তবে তিনি একটা বিষয় দেখে স্তম্ভিত হয়ে পড়েন। তিনি যেখানে গন্ধে নাক মুখ ঢেকে রেখেছেন সেখানে সুলতান অনায়াসে বাড়িতে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। সুলতান রায়হানবাবুকে মুখ ঢেকে দাঁড়িয়ে থাকতে দেখে সে তার ভাষায় আকারে ইঙ্গিতে জিজ্ঞেস করে যে কেন তিনি মুখ ঢেকে রেখেছেন। রায়হানবাবু অতি কষ্টে মুখ থেকে হাত নামিয়ে সুলতানকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো গন্ধ পাচ্ছ না? একটা বিশ্রী পচা দুর্গন্ধ এই বাড়িতেই কোথাও আনাচে কানাচে যেন ছড়িয়ে রয়েছে, তুমি কি পাচ্ছ না? সুলতান আবারও সে নিজের মতো করে বুঝিয়ে দিল যে সে কোনো গন্ধই পাচ্ছে না। রায়হানবাবু শুধু ভৌতিক পরিবেশকে গ্রাহ্য না করে নিজেকে এটা বলে বোঝালেন যে হয়তো সুলতান গ্রামের ছেলে, তাই এমন পচা গন্ধে অভ্যস্ত। তিনি হয়তো বিদেশে থাকেন, সবসময় পয় পরিষ্কার থাকা তার অভ্যাস, তাই হয়তো সামান্য গন্ধ তার কাছে এতটা বিকট মনে হচ্ছে আর এই গন্ধ সহ্য করতে পারছেন না। কিন্তু কিছু সময় পর হঠাৎ করে গন্ধ আসাটা এমনভাবে বন্ধ হয়ে গেল যেন কোনো গন্ধ ছিলই না। হঠাৎই গোটা বাড়ির মধ্যে থেকে সেই দুর্গন্ধের বদলে পুরনো বাড়ির ইট পাথরের গন্ধ আসতে শুরু করলো আবার। সন্ধ্যের আগে আগে যখন বিহারীলাল খাবার নিয়ে আসে তখন সে রায়হানবাবুকে জিজ্ঞেস করে, বাবু এই যে খাবার। তা বলছি বাবু, সব ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? আর রায়হানবাবু দিনের পুরো ঘটনাটাই গোপন করে বললেন, আরে হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। তিনি মিথ্যে বলেন, পাছে যদি বিহারীলাল আবার এইসব কথা শুনে ভয় পায়, আবার বাড়িটা যদি সত্যি ভুতুড়ে বলে ছড়িয়ে যায় চারিদিকে আর সেটা তার নিজের উপস্থিতিতে, তবে খবরটা আগুনের মতো গ্রাম ছেড়ে আরও দূরে ছড়িয়ে পড়বে আর বাড়ি বিক্রি করতে আরও বেশি সমস্যা হবে। তাই ব্যাপারটাকে তিনি আড়াল করে গেলেন বিহারীলালের কাছ থেকে। সেদিন সন্ধ্যের পর সুলতান হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যায়। সাধারণত সুলতান সন্ধ্যেবেলা ঘরের মধ্যেই থাকে, কিন্তু সেই দিন সুলতানকে বাড়িতে না দেখে রায়হানবাবু মনে করলেন হয়তো সুলতান বাড়ি থেকে চলে গেছে, সে আর আসবে না। এই দুশ্চিন্তায় সে যথেষ্ট চিন্তিত হয়ে পড়ে। কিন্তু মিনিট 20 পরেই সুলতান হাতে করে কি যেন একটা জিনিস নিয়ে আসছে দেখে রায়হানবাবু দোতলার ঘরের বারান্দার থেকে দৌড়ে নিচের উঠোনে আসলেন। তারপর দেখলেন সুলতান 3টে বাঁশ কাঁধে করে আর একটা ঘটি হাতে করে নিয়ে বাড়িতে ঢুকছে। তাকে দেখে রায়হানবাবু জিজ্ঞেস করলেন, এটা তুমি কি আনলে সুলতান? এটা দিয়ে কি করবে তুমি? সুলতান আকারে ইঙ্গিতে যা বোঝালো তার মানে হলো জমিদার বাড়ির মধ্যে একটা ঠাকুর ঘর আছে আর তাতে শিবলিঙ্গ আছে, আর সুলতান তার মাথায় জল ঢেলে দেবে বলেই এই বাঁশ বেঁধে এনেছে। তাতে ঘটি ঝুলিয়ে জল ঢেলে রাখবে যাতে ঠাকুরের মাথায় দীর্ঘক্ষণ জল পড়ে। এই শুনে রায়হানবাবু খুব খুশি হলেন, বললেন, বাবা বাবা বাবা, এ তো খুব ভালো কথা। তা তুমি জানলে কেমন করে যে এই বাড়িতে একটা ঠাকুর ঘরও আছে? আমি তো এতদিনে জানতে পারিনি। তা বেশ, তুমি যখন চাইছো তাহলে তাই করো, আমার কোনো আপত্তি নেই। রায়হানবাবুর কথা শুনে সুলতান হাসি মুখে চুপ করে দাঁড়িয়ে রইল। আর এদিকে দিনের পর দিন কিছু না কিছু ঘটতেই থাকে। কখনো রায়হানবাবুর কলঘরের দরজা হঠাৎ নিজে থেকে বন্ধ হয়ে যায়,
আবার নিজে থেকেই খুলে যায়। কখনো বা মাঝরাতে শোবার ঘরে দরজার বাইরে কারোর চলার আওয়াজ পাওয়া যায়। রায়হানবাবুর হঠাৎ আওয়াজে ঘুম ভেঙে যায়। তিনি দেখেন সুলতান তার ঘরে মেঝেতে ঘুমিয়ে আছে। তখন তিনি ভাবেন, দুজনই তো ঘরে আছে আর বাড়ির সদর দরজা বন্ধ, তাহলে বাড়ির ভেতর কে চলাফেরা করছে? ব্যাপারগুলো যে ভৌতিক আর অতি প্রাকৃত সে বিষয়টা উপলব্ধি করতে রায়হানবাবুর খুব একটা অসুবিধা হয় না। তবে তিনি সাহসী মানুষ, হয়তো সমস্তটাই নিজের চোখের ভুল এই ভেবে তিনি উড়িয়ে দেন। কিন্তু তবুও মনের কোণে কোথাও যেন দিনে দিনে একটা ভয়, একটা আতঙ্ক, একটা শিহরণ জাগানো অন্ধকার জটলা পাকাতে থাকে। দিন যত এগোতে থাকে ভয়ানক পরিস্থিতি যেন আরো ভয়াবহ হয়ে ওঠে। কখনো টাটকা বানানো বিহারীলালের এনে দেওয়া খাবারে পোকা দেখা যায়, কখনো বা অকারণে ঘরের আসবাবপত্র মাটিতে পড়ে যায়। দিনের পর দিন এরকম চলতে চলতে রায়হানবাবু একসময় বিশ্বাস করতে শুরু করেন, নিশ্চয়ই এই বাড়িতে কিছু একটা সমস্যা আছে। তিনি ঠিক করলেন গোপনে কোনো ওঝা ডেকে এনে এই সমস্যার সমাধান খুঁজবেন। ব্যাপারটা 5 কান করতে দেওয়া যাবে না। কিন্তু অদ্ভুতভাবে এরপর থেকে হঠাৎই রায়হানবাবুর শরীরটা খারাপ হতে শুরু করে। ধীরে ধীরে অকারণেই যেন তার মাথা ব্যথা, একটা অস্বস্তিবোধ, শরীর দুর্বল হতে থাকা, এসব যেন বাড়তেই থাকে। খুব দ্রুত তিনি একদিন বিছানা থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেললেন। তখন সুলতান মানসিক ভারসাম্যহীন হওয়ার পরেও রায়হানবাবুর অনেক সেবা যত্ন করতে থাকে। সেদিন সকালে সারা গ্রামে এই বার্তা ছড়িয়ে পড়ে যে রায়হানবাবুর শারীরিক অবস্থা দিন দিন অবনতির পথে এগিয়ে যাচ্ছে। কেউ বলল লোকটার বেশি সাহস দেখাতে গিয়ে এই দশা, কেউ বা বলল ওই পরিত্যক্ত জমিদার বাড়িতে আজ বহু বছর হয়েছে কেউ পা রাখেনি, এমত অবস্থায় তাঁর ওই বাড়িতে রাত কাটানো একেবারেই উচিত হয়নি। বিহারীলাল নিজের গ্রামের পাশের গ্রাম থেকে বেশ কয়েকজন ডাক্তার বদ্যিকে এনে রায়হানবাবুকে দেখায়, কিন্তু তাতে কোনো সুফল হয় না। কোনো ডাক্তার, বদ্যি, কবিরাজ কেউই কোনো সমস্যা খুঁজে পান না। আর এই ব্যাপারটা নিয়ে একটা আতঙ্ক, একটা শোরগোল পড়ে যায় গোটা গ্রাম সহ আরও পাশের গ্রামগুলোর মধ্যে। সুলতান আপ্রাণ চেষ্টা করে রায়হানবাবুর সুস্থ হওয়ার জন্য, কিন্তু কোনো সেবা শুশ্রূষাতে, ওষুধপথ্যে কোনো কিছুতেই কোনো কাজ হয় না। আর এইভাবেই কেটে যায় আরও দিন 15। রায়হানবাবুর দেহটা একেবারে শুকনো কাঠের মতো হয়ে গেছে, বিছানার সঙ্গে লেপ্টে আছে। তার শরীরের দিকে তাকালে ভয় হয়, যেন তার শরীরের সমস্ত রক্তটুকু কেউ শুষে নিয়েছে। ফ্যাকাশে চামড়া আর কোটরগত 2 চোখের দৃষ্টি ভারী ভয়ানক। তার এই এমন আমূল পরিবর্তন বিহারীলাল মেনে নিতে পারে না। একদিন ভোরবেলায় রায়হানবাবুর শারীরিক অবস্থা বেগতিক দেখে সুলতান বিহারীলালের বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে আসে। বিহারীলাল সঙ্গে করে আরও কিছু গ্রামবাসীদের নিয়ে আসে, কিন্তু শেষ রক্ষা হয় না। কেমন যেন না চাইতেও লোকটা তাদের ছেড়ে চলে যায়। সকাল হতে না হতেই রায়হানবাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রায়হানবাবু মারা যাওয়ায় সুলতান তার পার্থিব শরীরটাকে আঁকড়ে ধরে ভীষণ কাঁদতে থাকে। গ্রামবাসীরা একে অপরের সাথে বলা বলি করে, আরে সুলতানটার ভাগ্যটাই খারাপ। হ্যাঁ, তা না হলে সুলতানকে যারাই ভালোবাসে তারাই কি করে মরে যায়। হ্যাঁ, শুনেছি সুলতানও খুবই সেবা করেছে তাকে।
একদম নিজের বড় দাদার মতো। ভাগ্যের কি পরিহাস, রায়হান বাবু অল্প কিছু দিনের মধ্যেই মারা গেলেন। একেবারে তরতাজা জলজ্যান্ত লোকটা। দেখেছিলাম লোকটাকে কয়েকদিন আগে। এমনটা যে হঠাৎ কি করে হলো কে জানে। সুলতানটা আবার অনাথ হয়ে গেল গো। গ্রামের মানুষরা যখন রায়হান বাবুর শেষকৃত্য করতে তার দেহ নিয়ে যেতে থাকে, তখন সুলতান গ্রামবাসীদের হাতে পায়ে ধরে আকারে ইঙ্গিতে বলে, রায়হান বাবুর দেহ যাতে না পুড়িয়ে গ্রামের উত্তর পশ্চিম প্রান্তে একটা প্রকাণ্ড কৃষ্ণচূড়া গাছ আছে, সেখানে ওর নিজের মা বাবার কবর। তার পাশেই যেন এই লোকটাকেও কবর দেওয়া হয়। আর এটা করলে সে রোজ তাতে ফুল দিতে পারবে। গ্রামবাসীরা সুলতানকে বড় ভালোবাসে, আর সে রায়হান বাবুর জন্য শেষ সময় যা করেছে তা অস্বীকার করা সম্ভব নয়। সবাই তা দেখেছে। আর এদিকে রায়হান বাবুরও কোনো বংশধর নেই, তাই সবাই বিনা আপত্তিতে রাজি হয়ে গেল সুলতানের কথায়। রায়হান বাবু হিন্দু হওয়া সত্ত্বেও তাকে কবর দেওয়া হয়, শুধু তার প্রতি সুলতানের ভালোবাসা আর শ্রদ্ধার জন্য। রায়হান বাবুর শেষকৃত্য হওয়ার পরেও সুলতান বেশ অনেকক্ষণ বসে থাকে রায়হান বাবুর কবরের সামনেই। সবাই একে একে বাড়ি ফিরে যায়। সুলতান একাই বসে থাকে। দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। হালকা শীত পড়েছে। দূরের মাঠে কুয়াশার চাদর ভেসে রয়েছে। অনতি দূরে বাঁশবাগানের ভেতর থেকে যেন একদল শেয়াল ডেকে উঠল। সঙ্গে শুরু হলো ঝিঁঝি পোকার কলতান। সন্ধ্যের মৃদু বাতাসে কৃষ্ণচূড়া গাছের ডাল থেকে একটা দুটো করে ফুল ঝরে পড়তে থাকে রায়হান বাবুর কবরের উপর। এমন সময় সুলতান সেই ঝরে পড়া ফুলের উপর দিয়েই কবরটা স্পর্শ করে হাত বুলোতে বুলোতে বলে উঠল, কেমন লাগলো রায়হান বাবু? কেমন লাগলো রায়হান বাবু? সে কি বিভৎস হাসি! দিক বিদিক কাঁপিয়ে গ্রামের পরিবেশের বুক চিড়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে সেই হাসি। সুলতান আবার বিদ্রূপের আওয়াজে বলে উঠল, আশা করি আপনি ভালোই আছেন। আমি রোজ আপনার কবরে ফুল দেব, রোজ ফুল দেব। আপনার ঠাকুরদার জন্য আমার বাবা মাকে আমি ঠিক মতো কবরও দিতে পারিনি। আজ দেখুন, আমি আপনার কবর দেওয়ালাম আমার বাবা মায়ের পাশে। আজ আমার বাবা মায়ের আত্মার শান্তি হবে, শান্তি হবে। আচ্ছা আচ্ছা, বলুন তো কি দোষ ছিল আমার বাবা মায়ের? কি দোষ ছিল? তারা তো খেতে কাজ করে জীবন চালাতো। আপনার ঠাকুরদার চড়া সুদে টাকা দিয়ে ঋণ শোধ করার নামে আমার বাবাকে দিয়ে পশুর মতো খাটিয়েছে আমার বাবাকে দিয়ে। দিনের পর দিন ঘুমোতে দেয়নি, খেতে দেয়নি, শুধু কাজ করিয়েছে। আর কাজ করা থামালে চাবুকের ঘা লাগিয়ে দিত আমার পরম পূজ্য ঠাকুরদার প্রহরীরা। আমার বাবা কষ্ট সহ্য করতে না পেরে ওই কোণের বট গাছের গুড়িতে গলায় দড়ি দিয়ে
তারপর তারপর মা ও বাবা না থাকা সহ্য করতে না পেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। আমার চোখের সামনে করে। আমি 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 তখন কিছু করতে পারিনি। তাই 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 ঠিক করেছিলাম ওই বাড়িতে কাউকে বাঁচতে দেব না, কাউকে বাঁচতে দেব না। এরপর কিছু সময় চুপ থাকার পর বলে, আপনি তো মরার আগে সবটা না শুনেই মারা গেলেন, কিন্তু আমি আপনাকে বলবো না তা তো হয় না। আমি এসব কেন করেছি, আপনাকে হত্যা করেছি সেটা জানার অধিকার তো আপনার আছে। তাই এখন বলছি, মন দিয়ে শুনুন। বাবা মা আত্মহত্যা করার পর আমি একা হয়ে যাই। গ্রামের এদিক সেদিক ঘুরতে থাকি আর ভাবতে থাকি কিভাবে আপনাদের বংশকে নির্বংশ করে শাস্তি দেওয়া যায়। আর এই জন্যেই আমি ঠিক করি আপনাদের ঠাকুরদার কিছু বিশ্বস্ত প্রহরী আছে, তাদের আগে মারব। তাই গ্রামের বাইরে জঙ্গল থেকে কিছু বিষাক্ত সাপ নিয়ে এসে রাতে ছেড়ে দিই ওই প্রহরীদের দিকে। সেই রাতেই কয়েকজন প্রহরী বিষাক্ত সাপের কামড় খেয়ে মারা যায়, আর কিছু জনকে ধুতুরা ফল বেটে তার রস প্রহরীদের পান করার জলের কুজোতে মিশিয়ে দিই। কাজ হয়ে যায়। তারপর আপনাদের বাড়ির লোকেদের একের পর এক বিভিন্নভাবে বিষ দিয়ে মারতে থাকি। আর আমার উপর যাতে কারোর সন্দেহ না হয় তাই নিজে বোবা আর পাগল হয়ে যাওয়ার অভিনয় করতে থাকি। সেই অভিনয় তো আপনিও ধরতে পারেননি, বলেন? সে যাই হোক, বাকিটা শুনুন। এমন একের পর এক মৃত্যু দেখে আপনার ঠাকুরদা আপনাকে বাইরে পাঠিয়ে দেয়। আর তারপর আপনি চলে যাওয়ার পর আমি 1 বছরের মধ্যে এই চৌধুরী বাড়িকে নিঃসঙ্গ খালি ইট পাথরের বানানো মহলে পরিণত করে দিই। আর বাড়ির ভিতর থেকে মাঝে মাঝেই আওয়াজ করে গ্রামবাসীদের ভয় দেখানো শুরু করি, যাতে আপনি গ্রামে ফেরত আসলে আপনাকে মারতে আমার সুবিধা হয়। তারপর অনেক খোঁজাখুঁজি করে আপনার দুঃসম্পর্কের এক কাকা, যিনি 4টে গ্রামের পরেই থাকেন, তার কাছ থেকে আপনার বিদেশের ঠিকানা পাই। আর আপনাকে চিঠি পাঠানোর আগে কিছু লোক ঠিক করি যাতে এই বাড়ি বিক্রির গল্পটা সত্যি মনে হয়। আর হ্যাঁ, চিঠিটা আমি লিখেছিলাম আপনাকে। যেমন ভেবেছিলাম ঠিক তেমনই হয়। আপনি আমার চিঠি পেয়ে সোজা চলে আসেন গ্রামে। আর আমি আগে থেকেই জানতাম আপনার সাথে ওই বাড়িতে কেউ থাকবে না, আর আপনাকে বাড়ি বিক্রির জন্য ওই বাড়িতেই থাকতে হবে। তখন আপনি আমাকে আপনার সাথে রাখতে এক প্রকার বাধ্যই হবেন। আপনার যেটা দৈনন্দিন জীবনের ঘটনা বলে মনে হয়েছিল, সেটা আমি আগে থেকেই মাকড়সার জালের মতো সাজিয়ে রেখেছিলাম, আর আপনি তাতে পোকার মতো ফেঁসে গেলেন। জানেন তো, আপনি মানুষটা খুব একটা খারাপ নন। আপনাকে মারতে ইচ্ছে হচ্ছিল না, তবে আমার সাথে যা করেছে আপনার ঠাকুরদা, তাতে আপনাকে তো মাসুল গুনতেই হতো রায়হান চৌধুরী বাবু। আমি আস্তে আস্তে আপনার বিশ্বাস অর্জন করলাম, যাতে আপনি আমাকে নিজের সাথে রাখেন। তারপর কিছুদিন আপনাকে নিজের গ্রাম, নিজের বাড়িতে ফেরার আনন্দ উপভোগ করতে দিলাম। না হলে আপনি আবার মরার পর আমার পিছন ছাড়তেন না। আমাকে বলতেন, এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল বাবা? তাই কিছুদিন সময় দিয়েছিলাম আপনাকে। আমি ধীরে ধীরে আপনার খাবারের মধ্যে নেশার ওষুধ মিশাতে থাকি, যাতে আপনি কি দেখেছেন কি শুনছেন কিছুই বুঝতে না পারে। তারপর ওই যে পাখিটাকে আমি বিষ খাইয়ে উড়িয়ে দিয়েছিলাম, আর পাখিটা আপনার কাছে গিয়েছিল। ওর বাসা আপনার ঘরের বারান্দায় থাকা কার্নিশের ওপর। সেটা তো আপনি কখনো বুঝতেই পারেননি। তারপর বাড়িতে হওয়া লোডশেডিং, আপনার ওই কলঘরের দরজা বন্ধ করা, সব আমি নিজের হাতে করেছিলাম। শুধু রাতে কারোর হাঁটার আওয়াজ, তার জন্য আমি লোক এনেছিলাম।
যেইভাবে আমি জানতাম আপনার বাড়িতে একটা ঠাকুর ঘর আছে, ঠিক সেইভাবেই জানতাম আপনার বাড়িতে কটা দরজা আছে আর কোথায় কোথায় আছে। আপনার দ্বারা এসব জানা সম্ভব ছিল না। আমি বাড়ির পিছনের দরজায় রোজ রাতে খুলে দিতাম, যাতে লোক এসে পায়ের আওয়াজ করতে থাকে। আর সেই লোককে জানেন? আমারই এক বিশ্বস্ত বন্ধু। বেচারা কেমন যেন হয়ে গেছে, সবাই ওকে পাগল বলে। তাই আমার সঙ্গে এসে জুটেছে। যাই হোক, আমরা দুটিতে মিলে এইসব করেছি। আর ওই যে বাঁশের মধ্যে ঘটি ঝুলিয়ে জল ঢালার ব্যাপারটা মনে আছে? ওটা আমি শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য নেইনি। রাতে আপনার খাওয়ার ঘুমের ওষুধ মিশিয়ে দিতাম, আর শেষ রাতে আপনার ঘুম গভীর হলে আপনার কপালে এমন ফোঁটা ফোঁটা করে জল ফেলতাম, যাতে আপনার মস্তিষ্ক আরও খারাপ হতে থাকে। এই জন্যই আপনার শরীর বেশি খারাপ হয়েছে, এত মাথা ব্যথার উৎপত্তি এসব এখান থেকেই। তারপর ধীরে ধীরে আপনি শেষ, আর আমার প্রতিশোধ পূরণ হলো। আবার আমি পাগলের মতোই গ্রামে ঘুরে বেড়াবো। আপনার আর আমার বাবা মার কবরে ফুল দেব, আর গ্রামবাসীরা আমায় অসহায় নজরে দেখবে, হত্যাকারী নজরে নয়। কেউ তো ধারণাই করতে পারবে না যে আমি আপনাকে হত্যা করেছি। তো তো কেমন লাগলো? হ্যাঁ, আমার কাহিনী কেমন লাগলো? হ্যাঁ রায়হান বাবু, কেমন লাগলো? এই বলে সুলতান আবার দিক বিদিক কাঁপিয়ে হাসতে হাসতে, পাগলের মতো হাত নাড়াতে নাড়াতে গ্রামের পথে দৌড়তে শুরু করলো।